ঠিক আছে, আমরা এবারে আজকে শুরু করো। হ্যাঁ আমরা আজকে আমাদের মধ্যে ডক্টর নির্মল কুমার সরকার, উনি প্রেসিডেন্সি কলেজের রিটায়ার্ড প্রফেসর। তিনি আমাদের মধ্যে রয়েছেন। তিনি টিচিং এবং রিসার্চে অনবদ্য ভূমিকা রেখেছেন। উনি এর পরিপ্রেক্ষিতে দুটি গোল্ড মেডেল পেয়েছেন এবং তিনি ক্যারিয়ারের প্রথম দিকে দার্জিলিং কলেজের জুওলজি ডিপার্টমেন্টে লেকচারার ছিলেন। এরপর তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রফেসর পদে উন্নতি হন এবং 2016 সালে উনি রিটায়ার করেন। অ্যাকচুয়ালি ওনার যে স্কলার ওয়ার্ক, বিশেষ করে লিউকেমিয়া এবং লিম্ফোমা সেল, ক্রোমোজোমাল চেঞ্জেস, মাইক্রোনিউক্লিয়াস ফরমেশন এবং সারফেস চেঞ্জের উপর বহু কাজ করেছেন। 100রও বেশি রিসার্চ পেপার ওনার পাবলিশ হয়েছে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে। উনি অ্যাকচুয়ালি বিভিন্ন এছাড়াও ওনার ড্রাগ অ্যাবিউজ, হেভি মেটাল, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস ইন ম্যামেলিয়ান মডেল এর উপরও স্কলারলি বিভিন্ন ধরনের ওয়ার্ক রয়েছে। এমনকি তিনি বিভিন্ন বুক রিভিউয়ার্স হিসেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারিও রয়েছেন। ইন্ডিয়ান জার্নালস অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকো প্ল্যানিং এর অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবেও তিনি রয়েছেন। এবং আমরা জানি যে ইউএস থেকে যেটা পাবলিশ হয়েছিল দ্য কন্টেম্পোরারি হুজ হু, এরও তিনি কনসাল্টিং এডিটর ছিলেন। তিনি 2012 সালে ভ্যাকসিনেশন বইটি পাবলিশ করেছেন। স্টেট বুক বোর্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট বুক বোর্ড এর দ্বারা পাবলিশ হয়েছিল যেটা। এবং তিনি এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরও বহু আর্টিকেল লিখেছেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে পিয়ার রিভিউয়ার্স হিসেবেও কাজ করেছেন। এছাড়া আমরা সকলেই জানি যে উনি অল ইন্ডিয়া রেডিও ফ্রম কলকাতা এবং কারসেয়ং স্টেশন থেকেও বিভিন্ন সময়ে সম্প্রচার করেছেন এবং আমি নিজেও সেটা শুনেছি। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং স্যারের যে আজকে টপিক রয়েছে সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস অ্যান্ড ডিজিজ। সো এটা খুবই আমাদের যে মডার্ন সোসাইটিতে এটা খুবই প্রাসঙ্গিক। এবং আমি স্যারকে বলবো, স্যার আজকে আপনি শুরু করুন। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি আরম্ভ করি। হ্যাঁ স্যার, আরম্ভ করুন স্যার। সবাই মাইক্রোফোনটা অফ রাখবে। গুড মর্নিং এভরিবডি। Before I start my lecture, I express my heartfelt thanks to Dr. Deepak Kumar Tamili, Principal of EGRA SSB College of East Midnapur, for inviting me to this lecture series organized by the Department of Nutrition of this college. Dr. Tamili happens to be a friend of mine for more than 40 years, from a time when he was an MSc student of Calcutta University. I also express my sincere thanks to Miss Mamtaj Khatun, Head, Nutrition Department, and also to all teachers of the same department for inviting me to deliver a talk in this lecture series. Now I shall be starting my lecture. মূল লেকচারটা আমি বাংলাতেই বলবো, মোটামুটি সামান্য সামান্য জায়গায় ইংরেজিতে। ঠিক আছে স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ আমি শুনলাম যে যারা শ্রোতা তারা অলমোস্ট সবাই কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী, ইনক্লুডিং এগরা এসএসবি কলেজ। ফলে মোটামুটি বাংলায় বললে সবার পক্ষেই
মানে ছাত্রছাত্রীরা মোটামুটি পুরো বক্তব্যটা বুঝতে পারবে। তো এখন হচ্ছে আমি জাস্ট আধা মিনিটের বিরতি নেব, বিকজ আমি পাওয়ার পয়েন্টে যাব, সেটা সেট করতে খুব সামান্য সময় দিতে হবে আমাকে। আসতে একটু লেট হচ্ছে, কি হলো রে বাবা, দেখি। WPS অফিস অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা এসেছে। আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। তো হ্যাঁ স্যার। আমার হ্যাঁ ঠিক আছে, আমার বক্তৃতার বিষয় হলো লাইফস্টাইল অ্যান্ড ডিজিজ, দৈনন্দিন জীবনযাত্রা জনিত অসুখ। তো প্রথমে বুঝতে হবে এই লাইফস্টাইল ডিজিজ মানেটা কি। লাইফস্টাইল ডিজিজ মানে হলো জীবনযাত্রা জনিত রোগ, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন রকমের আনহেলদি ফুড হ্যাবিট বা অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও বিভিন্ন ধরনের কু অভ্যাস, যেমন কিনা ধূমপান বা মদ্যপানের অভ্যাস, এমনকি দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস, কিংবা দীর্ঘক্ষণ উজ্জ্বল এলইডি বাতি জ্বালিয়ে পড়াশোনা করা, কাজকর্ম করার অভ্যাস। এই সব অভ্যাস আমাদের শরীরে নানা রকম রোগকে ডেকে আনতে পারে। এই সব অসুখ বা রোগকেই লাইফস্টাইল ডিজিজ বা জীবনযাত্রা জনিত রোগ বলা হয়। তো এখানে বলতে হবে একটা কথা, যে এই সব কু অভ্যাসকে মানুষ কিন্তু স্বেচ্ছায় প্রশ্রয় দেয়। ইচ্ছা করলে অনেক অভ্যাসই অ্যাভয়েড করা যায়, কিন্তু মানুষ সেটা করে না বিভিন্ন কারণ। তো প্রথমে আমি যেটা বলবো, মাঝে মাঝেই অনেকেই, বিশেষত ইয়াং মেয়েরা সন্ধ্যার দিকে পাড়ার ফুচকাওয়ালার স্টলে ভিড় জমায়, এবং এখন করোনা কালে একটু কমেছে হয়তো, কিন্তু নর্মাল লাইফে কমপক্ষে 15-20 টাকার ফুচকা তো খাই। কিন্তু কথা হচ্ছে যে 2012 সালে একজন বাঙালি গবেষিকা মধুছন্দা দাস এবং তার সহযোগীরা এই ফুচকার উপরে স্টাডি করলেন। ফুচকাকে ওরা দুটো ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে গায়ে হাত মুছতে মুছতে, গায়ে মানে গামছায় হাত মুছতে মুছতে চটকানো আলু, আর একটা অংশ হচ্ছে ওই হাত দিয়েই গোলা তেঁতুল জল। তো ওনারা দেখলেন
যেটা ওই আলু চটকানো, আলু সেদ্ধ চটকানোর আগে, সেইটা হচ্ছে এ ডেন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কি বলবো গুহা, বিভিন্ন স্পিসিসের ব্যাকটেরিয়া, ক্লেপসাইলা, এন্টেরোব্যাক্টার, ব্যাসিলাস, মাইক্রোকক্কাস, এই সবগুলো প্রায়ই ওই ফুচকার আলু মাখায় পাওয়া যায়। কখনো কখনো শিগেলা ডিসেন্ট্রি, সালমোনেলা প্যারাটাইফি, ভিব্রিও কলেরি, এইসব মারাত্মক ক্ষতিকারক ব্যাকটেরিয়াও দেখা যায়। তেঁতুল গোলা জল অংশটা অবশ্য অনেকটাই নিরাপদ। এনাদের কাজটা পাবলিশ হয়েছিল জার্নাল অফ ফুড সায়েন্স টেকনোলজিতে 2012 অক্টোবর। আরেকটা রাস্তার ধারের খাবার যার নাম চাট, আমি নিজে অবশ্য কোনোদিনও খাইনি এটা। ফুচকাটা অবশ্য এই ছাত্রছাত্রীদের পাল্লায় পরে দু একবার খেয়েছি। তো যাই হোক, চাট, পাপড়ি চাট, এইসব বিভিন্ন রকমের চাট আছে। তার ভিতরেও দেখা গেছে, এটাও বাঙালি সায়েন্টিস্টরাই কাজ করেছিল, মেন ওয়ার্কার অরিজিৎ দাস তার সহযোগীরা সহ 2010 সালে এই চাট, ভেলপুরি, এইসবের ভেতরেও স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ক্লেপসাইলা, সিউডোমোনাস, এইসবের বিভিন্ন স্পিসিসের উপস্থিতি দেখা যায়। দেখতেই পাচ্ছ মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অফ স্ট্রিট ভেন্ডেড, রাস্তায় বিক্রি হওয়া ইন্ডিয়ান চাটস সোল্ড ইন ব্যাঙ্গালোর। এটা ব্যাঙ্গালোরে কাজটা হয়েছিল। তো যাই হোক, এইসব ফুচকা ভেলপুরি থেকে আগত যেসব ব্যাকটেরিয়া, তাদের দ্বারা সৃষ্ট কিছু অসুখ হতে পারে যদি এই ব্যাকটেরিয়া এগুলো থাকে ফুচকায় কি চাটে। শিগেলা ডিসেন্ট্রি, রক্ত আমাশয়, ভিব্রিও কলেরি এবং সিভিয়ার ডায়রিয়া, কলেরা যাকে বলে, সালমোনেলা প্যারাটাইফি, প্যারাটাইফয়েড। বাকি ব্যাকটেরিয়া গুলো থাকলেও খুব কম সংখ্যায় থাকে, ফলে তারা পেটে গেলে সাধারণত অসুখ টসুখ হয় না। এই কাজটাও পাবলিশ, ওদের এই যে কাজটা পরের যেটা বললাম সেটা জার্নাল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস এ পাবলিশ হয়েছিল। এইবারে আসছি আরেক রকমের খাদ্যাভ্যাস। অনেকেই পুরুষ নারী নির্বিশেষে মাঝে মাঝে কি করে, চাইনিজ ফুড বলে যেটাকে আমরা বলি, তার ভেতরে আছে আজিনোমোটো নামে একটা কম্পাউন্ড মেশানো হয়। মুদি দোকানদাররা বা অনেক বাড়ির যারা কাজকর্ম করে তারা এটাকে আরজিনা মটর বলে। আরজিনা মটর, আঞ্জিনা মটর, নানান রকম। আসলে কথাটা হচ্ছে আজিনোমোটো। এটা জাপানের একটা কোম্পানি যারা প্রথম এটা বানিয়েছিল 2002 সালে, না ওটা এখন আমি সালটা সঠিক মনে নেই, আরো আগেই অনেক। যাই হোক, এই আজিনোমোটো নামে কম্পাউন্ডটা এরা প্রোডাকশন করে মার্কেটে ছাড়ে। ওই কোম্পানির নাম অনুসারেই ওরা নাম দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। এই বস্তুটা খাবারে, বিশেষ করে চাইনিজ ফুড আইটেম, নুডল যেটা চাউমিন আর কি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, এইসবের ভেতরে মেশানো হয়। এটা নিজস্ব টেস্ট কিছু নেই, কিন্তু এটা দিলে একটা মাংস জাতীয়, চিকেন লাইক ফ্লেভার খাদ্যবস্তুতে সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে, এটা কলকাতারই নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, তার যিনি ডিরেক্টর ছিলেন, ইনি মারা গেছেন। এটা এদের পেপারটা পাবলিশ হয়েছিল 2008 সালে।
তো এই ডক্টর আশিস মুখোপাধ্যায় এবং তার সহযোগীরা মোট 134 জন রোগী নেন, যাদের ভেতরে স্টমাক মানে খাদ্যনালীর ক্যান্সার ছিল, স্টমাক ক্যান্সার, কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার, মলাশয়ের আর কি। তো এরা এই 134 জনের ভেতরে দেখা গেল অর্ধেকের বেশি পেশেন্ট তারা রেগুলারলি এই চাইনিজ ফুড, চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস এইসব রাস্তা থেকে খেত, এবং তাদের অধিকাংশেরই শুধু এই ক্যান্সার নয়, সাথে স্টমাক বা ডিউডেনাম অন্ত্রে আলসার ছিল। তা দেখা যাচ্ছে এই আজিনোমোটোর সাথে ডাইজেস্টিভ ক্যানেল, খাদ্য নালীর ক্যান্সারের একটা সম্বন্ধ রয়েছে। 2004 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই আজিনোমোটোকে মানুষের ব্যবহারের জন্য অনুপযোগী বলে ডিক্লেয়ার করে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভারত, চীন দেশ, আরো এশিয়ান কান্ট্রিগুলোতে এই আজিনোমোটো এখনো মুদির দোকানেও বিক্রি হচ্ছে, এই রাস্তার ধারের বা ইভেন রেস্টুরেন্টে, বড় বড় জায়গাতেও এই চাইনিজ ফুডের সাথে মেশানো হচ্ছে। এইবারে বলি যে বহু মানুষ টিফিন নিয়ে আসছে প্লাস্টিকের কৌটোয়, জল ব্যবহার করছে প্লাস্টিকের বোতলে। এখন হচ্ছে অনেক প্লাস্টিকের ভেতরেই একাধিক ক্ষতিকারক কেমিক্যাল থাকে, তার ভেতরে সবচেয়ে ক্ষতিকারক কম্পাউন্ডের নাম হচ্ছে বিসফেনল এ। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে সায়েন্টিফিক আমেরিকানের একটা আর্টিকেল, সেখানে বলছে ইফ ইউ এভার ইউজ প্লাস্টিক, যদি তুমি কোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করো, নেভার হিট ইট, এটাকে কখনো গরম করবে না। ইফ ইউ হিট প্লাস্টিক, ইট লিচেস কেমিক্যালস 55 টাইমস ফাস্টার দ্যান নর্মাল। যদি প্লাস্টিকের পাত্রে কিছু গরম করা হয়, বিশেষ করে মাইক্রো ওভেনে দিয়ে অনেক সময় গরম করে, তাহলে তাই সেই পাত্রের থেকে স্বাভাবিকের তুলনায়, স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 55 গুণ বেশি কেমিক্যাল লিক করে খাবার দাবারের সাথে মিশে যায়। সো নেভার heat any food in a plastic container in the micro oven. মাইক্রো ওভেনকে অ্যাকচুয়ালি সায়েন্সের ভাষায় মাইক্রোওয়েভ ওভেন বলতে হয়, যাই হোক মাইক্রো ওভেন নামে পরিচিত। তাতে প্লাস্টিকের পাত্রে কোনো খাবার গরম করা উচিত নয়, এবং কোনো এই যে টিফিন নিয়ে যাবে, গরম প্লাস্টিকের ডাব্বার ভেতরে গরম খাবারটা কড়াই থেকে নামিয়ে সাটাসাট ঢেলে দেওয়া হলো, এই যে জুড়োলে পরে বাক্স বন্ধ করে টিফিন নিয়ে যাব, কিন্তু প্লাস্টিকের পাত্রে কখনোই গরম খাবার ঢালা যাবে না, বিশেষ করে কোনো হট লিকুইড ঢালা যাবে না, তাহলে প্লাস্টিকের থেকে ক্ষতিকারক কেমিক্যাল গুলো বেরিয়ে খাবারের সাথে মিশবে। প্লাস্টিক 7 রকমের, তার কেমিস্ট্রিতে গিয়ে তো লাভ নেই। টাইপ 1 এটাকে বলে পলিফিলিন টেরেপথ্যালেট, টাইপ 2 হাই ডেন্সিটি পলিফিলিন, টাইপ 3 পলিভিনাইল ক্লোরাইড, এরকম করতে করতে 7 নম্বর পিসি পলিকার্বনেট। লাল চিহ্নিত প্লাস্টিক গুলো শক্ত ধরনের প্লাস্টিক, যাদের ভেতর বিসফেনল এ থাকে। শুধু বিসফেনল এ না, আরো টক্সিক কম্পাউন্ডস থাকে।
তাহলে এর ভেতরে এটা জানতে হবে যে টাইপ 245 245 2, 4, 5 হচ্ছে নরম প্লাস্টিক, সফট অ্যান্ড সেফ, নরম এবং নিরাপদ প্লাস্টিক। টাইপ 1 মাঝারি মাত্রায় ক্ষতিকর, মাঝারি মাত্রায় নিরাপদ, মাঝামাঝি পজিশন। টাইপ 3, 6, 7 পুরোই ক্ষতিকারক। টাইপ 2, 4, 5 এই সবগুলো আমরা জানবো কি করে কোন প্লাস্টিক কি? যদি তুমি ভালো কোম্পানির থেকে একটা প্লাস্টিকের কোনো কৌটো কাউটি কি বাসন কেনো, তাহলে দেখবে তার গায়ে কোনো একটা জায়গায় একটা ছোট্ট ত্রিভুজের মতন চিহ্ন আঁকা আছে। এটা আইন যে প্লাস্টিকের পাত্রের গায়ে কত নম্বর প্লাস্টিক লিখে দিতে হবে কোম্পানিগুলো। ভালো কোম্পানি থেকে যদি তুমি কেনো না, তারা ওই একটা ত্রিভুজের মতন চিহ্ন আঁকা আছে, তার ভেতরে নম্বর দেওয়া আছে। তো আমি দেখছি যে এইখানেই আমার এখানে একটা বোতল রয়েছে, তাতে কোনো ত্রিভুজও নেই, নম্বরও নেই, মানে এগুলি সবই অসাধু কোম্পানি। তো যাই হোক, এটা মনে রাখবে যে প্লাস্টিকের পাত্রের গায়ে একটা ত্রিভুজ দেওয়া থাকা উচিত। তার ভেতরে যদি 2, 4, 5 থাকে তাহলে ওটা ভালো প্লাস্টিক, তাতে বিসফেনল এ খুব একটা বিশেষ নেই। তো এই যে বললাম আমরা বিসফেনল এ কি ক্ষতি করে, ইঁদুরের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে এই বিসফেনল এ স্মৃতিশক্তির লোপ করায়, ক্রমশ ক্রমশ স্মৃতিশক্তির নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, স্মৃতিশক্তি কমিয়ে দেয়। ইঁদুরের উপরে লার্নিং এক্সপেরিমেন্ট করে এটা বোঝা গেছে। আর সবচেয়ে বড় কথা, এই প্লাস্টিকের পাত্রে গরম খাদ্য বস্তু দিয়ে কিংবা গরম কিছু পুড়ে মহিলাদের পক্ষে এটা বিশেষভাবে ক্ষতিকর। আর এই বিসফেনল এ হচ্ছে এ মিমিক অফ ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন 17 বিটা ইস্ট্রাডায়ল ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করে, মানে ইস্ট্রোজেন হরমোনকে নকল করে। ফলে এইটা করে কি, ইস্ট্রোজেন রিসেপ্টরে বাইন্ড করে এবং ইস্ট্রোজেনের মতন কাজ করতে থাকে। তার ফলে তার মেনস্ট্রুয়াল সাইকেল গড়বড় হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইস্ট্রোজেনের এ হচ্ছে নকল ইস্ট্রোজেন বলতে পারো। এটা ইস্ট্রোজেনের একটা বাজে গুণ হচ্ছে, দুটো বাজে গুণ। কঠিন বাজে গুণের আগে আমি সহজ বাজে গুণ বলি। এটা ইনসুলিন রিসেপ্টর গুলোকে তাদের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়। তার ফলে কি হবে, শরীরে ইনসুলিন থাকবে কিন্তু গ্লুকোজ ব্যবহার হবে না, বিকজ সেলগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। যার ফলে তার ইনসুলিন সিক্রিশন হচ্ছে প্যানক্রিয়াস থেকে, কিন্তু ব্লাড সুগার হাই থেকে হয়ে যাচ্ছে। একটু বয়স হলেই টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, ইনসুলিন থাকা সত্ত্বেও ব্লাড গ্লুকোজ কমবে না এবং টাইপ 2 ডায়াবেটিস শুরু হবে। এছাড়া এটা ব্লাড প্রেশার বাড়ায়। আর বললাম যে ইস্ট্রোজেন মাত্রা শরীরে বেশি হলে ক্রমে ক্রমে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সারের দিকে চলে যাবে। এটা তো নকল ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন যেইখানে বসে ও সেইখানে বসে, হ্যাঁ, একই রকম কাজ করে, ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। একে এন্ডোক্রিন ডিসরাপ্টর বলে আর কি। তো বিশেষ করে মহিলারা কখনো গরম প্লাস্টিকের পাত্রে টিফিন দিল তারপরে আনলাম হবে না, ফুল ঠান্ডা হওয়ার পরে প্লাস্টিকের পাত্রে টিফিন ভরবে। সবচেয়ে ভালো স্টিলের টিফিন কৌটো ব্যবহার করা। জলের বোতল যেগুলি কোম্পানির
মানে এমনি জলের বোতল, সেগুলো সফট প্লাস্টিক, বিসলেরি মিসলেরি এইসব, সেগুলি ক্ষতিকারক কম। কিন্তু এই যে ফ্যান্সি শো সুন্দর দেখতে জলের বোতল, সেটা আনতে পারো, বোতল রোদে রাখা যাবে না, না ব্যবহার করাই সব থেকে ভালো। গরম পানীয় কখনো ওর ভিতরে দেওয়া যাবে না। এইবারে আর একটা লাইফস্টাইল, জীবনযাত্রার ধরন। বিশেষত শহরে, আচ্ছা 10-20 সেকেন্ড, জাস্ট 10-15 সেকেন্ড দাঁড়াবো, কারণ আমার আবার একটু হাঁপানি আছে। গতকালই আমি ডাক্তারের কাছে যেতে হয়েছে, জাস্ট 15-20 সেকেন্ড টাইম দিতে হবে। একটানা কথা বলছি তো, 10 সেকেন্ড বিরতি। শোনা যাচ্ছে কথা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। 10 সেকেন্ড বিরতি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। তো আজকাল মানুষ একটু কুড়ে হয়ে গেছে বলে মনে হয়। রাত্রেবেলা আবার কষ্ট করে মশারি টাঙানো হবে, ওই মশার ধূপ খানিকক্ষণ জ্বালিয়ে দিল, অথবা ওই অনেকক্ষণ ধরেই জ্বললো, অথবা ওই লিকুইড মস্কিটো রিপেলেন্ট সেইগুলি জ্বালিয়ে ঘুমালো, মশারি টশারি না লাগিয়ে। কিন্তু এই মশার ধূপই হোক আর মশার লিকুইড হোক, রিপেলেন্ট হোক, তার ভেতরে পেস্টিসাইড রয়েছে এবং দুটোই ক্ষতিকারক। তো কি দেখা যাচ্ছে, সায়েন্টিস্টরা দেখছে যে মশার ধূপের ভেতরে যেই থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, সেটা আমাদের লিভারের সেলের ড্যামেজ করে দিচ্ছে, যার ফলে রক্তে ওই ড্যামেজ লিভার সেলের থেকে তো এনজাইম গুলো বাইরে বেরিয়ে পড়ছে আপনা আপনি, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেট অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এএসটি এএলটি বলে আর কি। রক্তের বিলিরুবিন লেভেল বেড়ে যাচ্ছে, রক্ত লিভারে ইউরিয়া তৈরি হয়, সেই সেল ড্যামেজ হলে ইউরিয়াও রক্তে বেড়ে যাচ্ছে। তো লিভারের সেলকে ড্যামেজ করে লিভারের ফাংশনকে ক্ষতি করে দিচ্ছে। আবার একদল চাইনিজ ওয়ার্কার দেখেছে যে একটা মস্কুইটো কয়েল জ্বললে পরে যেই পরিমাণ পার্টিকুলেট পদার্থ, কণিকা, খারাপ কার্বন পার্টিকেল থেকে কার্সিনোজেন পার্টিকেল যা বেরোয়, তা একটা মশার ধূপের থেকে যতটা বেরোয়, সেটা 15 থেকে 37টা সিগারেট একসাথে জ্বললে যতটা পার্টিকুলেট ম্যাটার বেরোয় তার সমান। আর একটা মশার ধূপ জ্বললে তার থেকে যেই পরিমাণ ফর্মালডিহাইড, সেটাও কাশি ফাঁসি এসব রেসপিরেটরি ট্র্যাক্টে ইরিটেশন করে, যতটা ফর্মালডিহাইড বেরোয় সেটা 51টা সিগারেট একসাথে জ্বললে অতটা ফর্মালডিহাইড বেরোয়। তো এছাড়া এই মস্কিটো রিপেলেন্ট গুলি যখন তুমি জ্বালাচ্ছ, তার থেকে 20 ক্লোরোমিথাইল ইথার নামে একটা পোটেন্ট লাং কার্সিনোজেন, ফুসফুসের ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল বেরোয়। ফলে উচিত হচ্ছে যে এইগুলি অ্যাভয়েড করা, ভালো হ্যাবিট হবে, দৈনন্দিন চিত্রার মানে লাইফস্টাইল ভালো হবে, কুড়েমি পরিত্যাগ করে রাত্রে মশারি লাগানো, তাই না? এবং হচ্ছে বাচ্চাদের তো অতি অবশ্যই মশারির ভেতরে শোয়াতে হবে। এইবারে আমি আর একটা বিষয়ে বলি।
এখনকার দিনে অধিকাংশ পরিবার থেকে লোহার কড়াই লোহার বাসনে রান্না করা উঠে গেছে, সব অ্যালুমিনিয়ামের বাসন অথবা মানে কড়াই টড়াই ব্যবহার হয়, হাঁড়ি কড়াই এইসব লোহার বস্তু কড়াই টড়াই উঠে গেছে। এখন হচ্ছে এই অ্যালুমিনিয়ামের কড়াই টড়াইয়ে রান্না করার ক্ষতিকারক। লোহার বাসনে লোহার কড়াইয়ে রান্না করলে তরি তরকারি যাই হোক ডাল, তাতে অ্যাডভান্টেজ হচ্ছে যে খুব অল্প পরিমাণে হলেও আয়রন সল্ট হিটে, এবং বিশেষ করে কোনো টক জাতীয় পদার্থ যদি রান্না করা হয় তার প্রেজেন্সে সামান্য সামান্য আয়রন সল্ট ওই তরকারি কি ডালে অ্যাডেড হয়ে যাচ্ছে লোহার কড়াইয়ে করলে, যেইটা নাকি লোহাটা আর কি হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। অন্যদিকে যদি ওই অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করা হয় সেইখান থেকেও অ্যালুমিনিয়ামের সল্ট একইভাবে তরকারিতে জলে মিশছে, কিন্তু ওই যে অ্যালুমিনিয়ামের সল্ট যা কিনা তোমার তরি তরকারি ডালে মিশছে তা গিয়ে তোমার মস্তিষ্কের ক্ষতি করছে। কি ক্ষতি করছে? তো হচ্ছে যে প্রচুর পরিমাণে এভিডেন্স দেখাচ্ছে যে অ্যালুমিনিয়াম, তোমরা নাম শুনে থাকবে অ্যালঝেইমার্স ডিজিজ, যেটাতে নাকি মানুষের ক্রমশ ক্রমশ বয়স হলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। তো এই অ্যালুমিনিয়াম ক্রমশ মানুষকে ঠেলে দেয় স্মৃতিশক্তি লোপের দিকে, অর্থাৎ অ্যালঝেইমার্স ডিজিজের দিকে। এমনি নিউরনের মেমব্রেনের থেকে একটা প্রোটিন নিউরনের থেকে খানিকটা কেটে নিউরনের বাইরে নর্মাল ভাবেই বেরিয়ে যায়, সেটার নাম বিটা অ্যামাইলয়েড প্রোটিন। নার্ভ সেলের বাইরে ওটা সেলের থেকে এক্সক্রিটেড হয়ে বের করে দেয় নিউরন। স্বাভাবিক মানুষে কি হয়, ওই বিটা অ্যামাইলয়েড প্রোটিনটা একটা এনজাইমের সাহায্যে ভেঙে যায়। APOE4 নামক একটা এনজাইম ওই যেই বিটা অ্যামাইলয়েড নিউরনের বাইরে চলে গেল সেটাকে ডিগ্রেডেশন করে দেয়। কিন্তু কিছু মানুষের শরীরে ওই এনজাইমটার ঘাটতি থাকে, সেইখানে কি হয়, ওই নিউরনের বাইরে গিয়ে বিটা অ্যামাইলয়েড প্রোটিন গুলো জমতে থাকে এবং সেই মলিকিউল গুলো পলিমেরাইজ করে, অর্থাৎ পরস্পরের সাথে সংঘবদ্ধ সংযুক্ত হয়ে চাকা চাকা গঠন তৈরি করে, যেই গঠনগুলোকে বলা হয় অ্যামাইলয়েড প্লাক। এইখানে দেখো নিউরন গুলো দেখানো আছে বেগুনি কালারে, আর নিউরন গুলির মধ্যে মধ্যে মানে ইন বিটুইন বাদিকে নর্মাল মানুষের ব্রেইনের সেকশন, ডান দিকে অ্যামাইলয়েড তৈরি হচ্ছে। আলঝেইমার্সে কি হচ্ছে, নিউরন গুলোর গ্যাপে গ্যাপে ওই খয়েরি কালারের বস্তু জমেছে, অ্যামাইলয়েড প্লাক। এই এরকম চাকা চাকা অ্যামাইলয়েড প্লাক জমলে কি হবে, ক্রমশ তারা নিউরনের সাইন্যাপস অ্যাকশন এই সবগুলোর উপরে জমে সাইন্যাপস অ্যাকশন সব তো ছিঁড়ে বেড়ে নষ্ট হয়ে যাবে, এবং সেরিব্রাল কর্টেক্সে যখন এইসব নিউরনের সাইন্যাপস অ্যাকশন সব ছিঁড়ে বেড়ে নষ্ট হয়ে যাবে তখন ব্রেইনের যেটা মেমোরি ফাংশন, তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। তো অ্যালুমিনিয়াম কি করে, এই যে নিউরনের বাইরে গিয়ে বিটা অ্যামাইলয়েড প্রোটিন গুলো জমেছে তাদের পলিমেরাইজেশনে সাহায্য করে। অ্যালুমিনিয়াম হচ্ছে পলিভ্যালেন্ট মেটালিক আয়ন, তারা অনেকগুলো ভ্যালেন্স, তারা ওই প্রোটিন গুলোর সাথে সংঘবদ্ধ হয়ে তাদের ক্রস লিঙ্কিং এ প্রোটিন গুলোকে পলিমারাইজেশনে ক্রস লিঙ্কিং এ সাহায্য করে।
যার ফলে অ্যালুমিনিয়াম মস্তিষ্কে জমতে জমতে দ্রুত অ্যামাইলয়েড প্লাক তৈরি হয়। কেউ যদি 65 বছর বয়সে লস অফ মেমোরি হতো, তার হয়তো 57 বছর বয়সেই মেমোরি লস আরম্ভ হয়ে গেল। এইবারে আমি আর একটা ব্যাড হ্যাবিটের দিকে যাই। অনেক মানুষ মনে করে যে লোটে মাছ সমুদ্র থেকে ধরা হচ্ছে, সস্তা, ফলে এসব খেলে স্ট্যাটাস থাকবে না। বিশেষত আত্মীয় স্বজন এসছে, তাকে লোটে মাছ খেতে দিলে আর মানে সমালোচনায় পড়তে হবে। এটা দেখাচ্ছি যে পূর্ব মেদিনীপুরে তো সমুদ্র আছে এবং সেইখানে এইসব মাছ পাওয়াও যায়। মেকারেল মাছ সস্তা মানেই কিন্তু ফালতু নয়। লোটে, ম্যাকারেল, সার্ডিন, এটাকে কোথাও আবার আয়লা মাছ বলে, ভোলা মাছ, এটাও এখন একটু দাম বেশি হয়ে গেছে। যাই হোক, তো এইসব সামুদ্রিক মাছ দেখে এই লোটে বা বম্বে ডাক, ম্যাকারেল, সার্ডিন, সি ব্যাস বা ভোলা, এই সবগুলো দেখে নাক সিটকানোর কিছু নেই। অনেকেই মনে করে যে বিশেষ করে আত্মীয় স্বজন এলে এইসব মাছ খাওয়ালে জাত চলে যাবে। তো সায়েন্স কি দেখছে? সায়েন্স দেখছে যে এই সব মাছের ভিতরে, ভারতীয় বিজ্ঞানীরাই দেখেছে, এটা জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস, তাতেই অনেকদিন আগেই বেরিয়েছে। একদল ইন্ডিয়ান সায়েন্টিস্ট কি করেছে, যে 17টা মেরিন মাছের স্পিসিস নিয়েছে, ম্যাকারেল, বম্বেডা, সার্ডিন, ভোলা, এগুলির বিভিন্ন স্পিসিস 17টা, আর রুই, কাতলা, মৃগেল, এইসব জাতীয় 3টে জেনাসের মাছ নিয়েছে। তাদের ভিতরে অ্যানালিসিস, কেমিক্যাল অ্যানালিসিস করে দেখলো যে মেরিন মাছের প্রতি 100 গ্রামে মোটামুটি ভাবে 7 থেকে 97 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। 7 থেকে 97, যেইখানে ফ্রেশ ওয়াটার মাছে মাত্র 5 থেকে 15 মাইক্রোগ্রাম আয়োডিন পার 100 গ্রাম থাকে। তো মেরিন ফিশ খাওয়া এই জন্য উপকারী যে এর থেকে একই সাথে আয়োডিনটা ভালো মাত্রায় পাওয়া যাচ্ছে। এবং এটা তো জানোই যে অনেকেই ক্রমশ ক্রমশ কি হয়, হাইপোথাইরয়েড ডিজিজে ভোগে, হাইপোথাইরয়েডিজম হয়ে যায়, যেখানে আয়োডিন কিনা তোমার T3 T4 হরমোন সিনথেসিসের জন্য জরুরি। ফলে খাদ্যাভ্যাসে এই মাছগুলি বাদ দিলে মুশকিল। এইবারে আমি আরেকটা দিকে যাই, মশলাপাতির পাউডার মশলা, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব। এর ভেতরে জিরে গুঁড়োতে, জিরে তো হলদে হলদে, ওর ভেতরে কাঠের গুঁড়ো ভেজাল মেশানো হয়। ওটা তেমন কোনো একটা মারাত্মক ব্যাপার নয়। শুকনো গাছের ডালপালার গুঁড়ো, এইসব ভেজাল মেশানো হয়। কিন্তু তো হচ্ছে এখনকার দিনে কি হয়, এখনকার দিনে বেশিরভাগ পরিবারে 99% প্রায় মনে হয় আমার, যে বাটনা বাটবো, শিলনোড়া টোড়া এখন অনেক বাড়ি থেকে উঠেই গেছে, হয়তো সময়ও বাঁচবে, লেবারও বাঁচবে আস্ত মশলা বাটা। সেই কারণে সব গুঁড়ো মশলা ব্যবহার করা হয়, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে। কিন্তু কথা হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা এই ব্যাপারটার সুযোগ নেয়। খুব নামি কোম্পানির মশলার গুঁড়ো মশলা বাদ দিলে বহু গুঁড়ো মশলাই ভেজাল নাম। ধরো আমার নাম নির্মল, তারা বানান করে দিল NYRMAL, এইরকম একটা, দেখে ঝট করে মনে হবে যে আসল মাল, কিন্তু ওই একটা লেটার এদিক ওদিক করে দিল।
কিংবা এমনি মুদি দোকানেই গুঁড়ো গুঁড়ো ফর্মে বিক্রি হচ্ছে মশলা, বিশেষত গ্রামাঞ্চলে, মফস্বলে। এইসব আনব্র্যান্ডেড অনামী গুঁড়ো মশলার পাউডারের ভেতরে, এই বিষয়ে আমি নিজেও একটা রিসার্চের পেপার করেছিলাম, আমার ছাত্রছাত্রীরা দুটো কাজ করেছিলাম। এনিওয়ে, তাতে দেখা যাচ্ছে যে হলুদের সাথে মেটানিল ইয়েলো নামে একটা ডাই একটুখানি করে মিশিয়ে দেওয়া হয়। আবার এই এই তোমার এই মেটানিল ইয়েলোটা কি করে, নর্মাল হার্টের ফাংশনকে নষ্ট করে, লিভারের ক্যান্সার করতে পারে অ্যানিমাল মডেল। আবার লঙ্কার গুঁড়োর সাথে মেটানিল ইয়েলোটা মেশালো, হলুদটা ঝকঝকে হলুদ হলো। অনেকের আবার মন খুঁতখুঁতানি থাকে, রংটা তরকারির ভালো হলুদ না হলে আসলে ওতে মেটানিল ইয়েলো মিশিয়ে দিয়েছে, মনটা খুঁতখুত করে। আবার লঙ্কা গুঁড়োটা একটু লাল তরকারি না হলে কি রান্না হয়েছে বলে মন খারাপ হয়ে যায়। তো এই লঙ্কার গুঁড়োর বদলে সুদান রেড নামে একটা অর্গানিক ডাই মেশানো হয়। এই ডাইটাও লিভার ক্যান্সার এবং ইউরিনারি ব্লাডার ক্যান্সার সৃষ্টি করতে দেখা গেছে এক্সপেরিমেন্টাল অ্যানিমালস। পরের স্লাইডে গেলাম, দেখতেই পাচ্ছ হেডিং দেওয়া রয়েছে আর মাইক্রোওয়েভ সেফ। এই যে মাইক্রো ওভেন যেটাকে আমরা বলি সাইন্টিফিক্যালি, এটা মাইক্রোওয়েভ বিদেশে বলে, এখানে মাইক্রোওয়েভ ওভেন অ্যাকচুয়ালি কথাটা। তা দোকানদাররা মাইক্রো ওভেন করে, মানুষও মাইক্রো ওভেন করে, মধ্যখান থেকে ওয়েভটা উড়ে গেছে। এটা গরম করার এর ভেতরে যেই ই থাকে তার থেকে মাইক্রোওয়েভ জেনারেটেড হয়, তার সাহায্যে এর ভেতরে খাবার দাবার গরম হয়। এখনকার দিনে মাইক্রোওয়েভটা একটা কিছু কেউ মনে না করলে একটা ফ্যাশন বা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে অনেক পরিবার। যে লোকজন আসছে, রান্নাঘরে একটা মাইক্রো ওভেন নেই, কিংবা ডাইনিং টেবিলের এক সাইডে একটা মাইক্রো ওভেন বসানো নেই, একটা স্ট্যাটাসের ব্যাপার। যাই কিছু একটা খাবার এনে রেখেছে গেস্টের জন্য, এই একটু গরম করতে শিগগিরই মাইক্রো ওভেনে, এই হলো ব্যাপার। কিন্তু সাইন্টিফিক্যালি স্পিকিং ইট ইজ এ হার্মফুল প্র্যাকটিস। বুঝলেন? সায়েন্টিস্টরা কি বলছে, থ্রো আউট ইয়োর মাইক্রোওয়েভ টুডে। আজই তোমার এই যে দেখো হেডিংটা কি দিয়েছে, রিজনস টু থ্রো আউট ইয়োর মাইক্রোওয়েভ টুডে। বলছে যে এখনই তোমার মাইক্রোওয়েভ মাইক্রো ওভেন দূর কর, because heating food in micro ovens causes formation of carcinogens from proteins of both plant and animal food materials. ও অ্যানিমালের থেকে তৈরি খাবারই হোক, প্ল্যান্টের থেকেই হোক, মাইক্রো ওভেনে গরম করলে তার ভেতরে কার্সিনোজেন সৃষ্টি হয় খাবার দাবারের প্রোটিন কম্পোনেন্ট গুলোর থেকে। এবং মাইক্রো ওভেনে গরম করলে 60 to 90% of vitamin B, C and E in your food material are destroyed. ফলে মাইক্রো ওভেন রাশিয়া, জার্মানি এইসব বিভিন্ন দেশে পুরো ব্যান্ড, কিন্তু আমাদের দেশে বা অনেক দেশে এটা চলছে হুড়মুড়িয়ে, এবং এটা না থাকলে সমাজে মান সম্মান থাকছে না। Scientists have found that proteins of both animal and protein origin, when heated in microwave oven, gives a potent carcinogen, alimentary canal carcinogen, stomach, liver, etc.,
called 1-D-nitrosodiene-ethanolamine. অনেক বড় নাম, আমি দেখে দেখে নামটা বললাম। তো এই একটা খতরনাক কার্সিনোজেন তৈরি হয়। ফলে যারা ভাবছে যে আমাদের মাইক্রো ওভেনে খাবার গরম করব আর খাবো, তারা ভুল ভাবছে অ্যাকর্ডিং টু সায়েন্স। আবার আমি 15 সেকেন্ড বিরতি দিয়ে পরের বস্তুতে যাব। আশা করছি টাইমে শেষ হবে, 2-1 মিনিটে এদিক ওদিক হলেও হতে পারে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এইবারে আসছি। সবার প্রায় হাত পা যেরকম অঙ্গ, ওই রকম একটা বডির পার্ট হয়ে গেছে মোবাইল ফোন। কে কত দামি স্মার্টফোন, আইফোন, আরো কত ফোন এ ব্যবহার একটা পকেটে না থাকলে একটা স্ট্যাটাসের ব্যাপার। কিন্তু মানে মোস্ট অফ দ্য পিপল আর অলমোস্ট অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত টু হ্যান্ডলিং অফ using mobile phone day and night for doing WhatsApp and Facebook. Continuous একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এর জন্য ফোন না ব্যবহার করলে অনেকের তো রাত্রি 1টা-1:30 পর্যন্ত ঘুমাই আসে না। তো এখন আমরা এই বিষয়ে একটু জানবো। আমি যেমন বলেছি, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের টিফিন কৌটা মেয়েদের জন্য বিশেষভাবে ডেঞ্জারাস, মোবাইল ফোন ছেলেদের জন্য বিশেষভাবে ডেঞ্জারাস। বলছি, এই যে তুমি ফোনটা যখনই অন করছো এবং বুক পকেটে রাখছো কিংবা হিপ পকেটে, প্যান্টের পেছনে হোক সামনে পকেটেই হোক, যেখানেই রাখছো, তার থেকে রেডিও ওয়েভ বেরোচ্ছে। তো সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখেছে, জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, অনেক পৃথিবী বিখ্যাত মেডিকেল সায়েন্সে, 2011-তে সেখানে সায়েন্টিস্টরা দেখেছে যে মোবাইল ফোনের থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সি বেরোয় সেটা মানুষের ব্রেইনে গ্লুকোজ মেটাবলিজম 50 মিনিটের ভেতরে বাড়িয়ে দেয়, যার ফলে ব্রেইনের নিউরন গুলো হাইপার এক্সাইটেড হয়ে যায় এবং তার ফলে নিদ্রাহীনতা, ঘুম চটকিয়ে যাওয়া, ঘুমের লেবু চটকিয়ে যাচ্ছে। অনেকের আবার একটু বেশি ধারণা হয়ে গেছিল যে এই মোবাইল ফোনের থেকে ব্রেইন টিউমার বা নার্ভাস সিস্টেমের টিউমার হয় কিনা। এই বিষয়ে পৃথিবীর সবচেয়ে বড় স্টাডি হয়েছে ডেনমার্কে, একে ডেনমার্ক কোহর্ট স্টাডি বলে। 3.8 মিলিয়ন, অর্থাৎ ডেনমার্কের 38 লক্ষ লোকের উপরে সার্ভে হয়েছে, যার ভেতরে 10,729 জন টিউমারের পেশেন্ট ছিল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমার, ব্রেইন টিউমার, স্পাইনাল কর্ডের টিউমার এটসেট্রা। 38 লক্ষ লোক এবং 10,729 জন তার ভেতরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমারের রোগী। তো সেইখানে স্টাডি করে দেখা গেল যে না, এই মোবাইল ফোনের যে রেডিও ফ্রিকোয়েন্সি বেরোয় তার থেকে কোনো ব্রেইন টিউমার বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমার হয় না। কিন্তু একাধিক স্টাডির থেকে এটা দেখা গেছে যে মোবাইল ফোনের থেকে যেই রেডিও ফ্রিকোয়েন্সি বের হয়
তারা পুরুষের ক্ষেত্রে কি করে, তারা পুরুষের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট, শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর চলন ক্ষমতা, মোবিলিটি, স্পার্ম কাউন্ট নষ্ট করে দেয়, টেস্টোস্টেরন হরমোনের লাইডিক সেলকে নষ্ট করে দেয় টেস্টিসে, এবং শুক্রাণুর বললাম যে সংখ্যা, উৎপাদনের সংখ্যা, শুক্রাণুর চলন ক্ষমতা সব বিনষ্ট করে। ফলে ইট ইজ ডেঞ্জারাস ইফ এ ম্যান কিপস হিজ মোবাইল পকেট ইন হিজ ট্রাউজার পকেট। প্যান্টের পকেটে মোবাইল রাখা অতি বিপজ্জনক পুরুষের ক্ষেত্রে, এবং সারা পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে পুরুষদের কিন্তু কি বলবো, মেল ফার্টিলিটি ক্রমশ কমছে। এইবারে আমি একটা সহজ বিষয়ে বলি, সিগারেট স্মোকিং। শুধু আমেরিকাতেই দেখা যাচ্ছে বছরে 4,80,000 লোক মারা যাচ্ছে সিগারেট স্মোকিং এর কারণে। তার ভেতরে 1,38,000 লাং ক্যান্সার, 1,59,000 হার্ট ডিজিজ, আরো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, শ্বাসের কষ্ট জনিত রোগ, হাঁপানি 1 লক্ষ। তো শুধু আমেরিকাতেই যদি এত হয়, বুঝতে পারছো সারা পৃথিবীতে অনেক বেশি। তো সিগারেটের থেকে বলছে স্মোকিং ক্যান কজ at least 14 types of cancer: mouth cancer, throat cancer, larynx cancer, esophagus, liver, stomach, urinary bladder, এইসব 14 জায়গায় ক্যান্সার হতে পারে। সায়েন্টিস্টরা এটা দেখেছে, অনেকের ধারণা বিড়ি ছোট সাইজ, বিড়ি খেলে ক্ষতি বেশি, সিগারেটের প্রায় 2.5 ভাগের 1 ভাগ বিড়ি, বাট বিড়িজ আর মোর ডেঞ্জারাস দ্যান সিগারেটস। ভারতের বিজ্ঞানীরাই দেখেছে যে বিড়ি ক্যান্সার অফ টাং, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সার 1989, ক্যান্সার অফ গাম মারিতে, ক্যান্সার অফ ফ্লোর অফ মাউথ, তারপরে লাল দিয়ে যেগুলো দাগ দিয়েছি ইম্পর্টেন্ট গুলো, লাং ক্যান্সার, এইসব ক্যান্সার সৃষ্টি করতে পারে। হাই ব্লাড প্রেশার, করোনারি হার্ট ডিজিজ, হার্টের অসুখ, হার্টের ভেতরে পাম্পিং পাওয়ার কমে যাচ্ছে, ইত্যাদি অসুখ বিড়ি বেশি মাত্রায় সৃষ্টি করে। তো বিড়ি সিগারেটে কি হচ্ছে, ওর থেকে বেরোচ্ছে বেনজোপাইরিন নামে একটা প্রোকার্সিনোজেন, যেটা লিভারের ভিতরে একটু চেঞ্জ হয়ে ইপক্সাইড নামে, ইপক্সাইড জাত নামক মানে কতগুলো কম্পাউন্ড তৈরি করে। তারা ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে টেনে নেয়। এই কম্পাউন্ড, এটা হলো মেন কার্সিনোজেন। প্রো কার্সিনোজেন থেকে অ্যাক্টিভ কার্সিনোজেন লিভারে তৈরি হলো, যা কিনা সেলের ডিএনএ ড্যামেজ করছে, মিউটেশন করছে, কার্সিনোজেনেসিস, ক্যান্সার সৃষ্টি করছে। এইবারে বলি যে বিশেষত যারা দোকানদার বা ব্যবসা করছে, ইভেন বাড়িতে এখন ঘরে ঘরে, রান্নাঘরে, বাথরুমে, এমনি পড়ার জায়গায় এলইডি বাতি, এলইডি টিউব। এলইডি কথাটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড নামক একটা ইলেকট্রনিক ডিভাইস, যার থেকে এই লাইট ঝকঝক করছে। লোকে এটা কিনছে খুব, যে একবার একটু পয়সা দিয়ে কিনলে মিটার কম উঠবে। কিন্তু এই যে আলো, উজ্জ্বল আলো এলইডি বাতি, তার পেছনে অন্ধকার কাজ রয়েছে। সায়েন্টিস্টরা কি বলছে, এটা হচ্ছে, এটা জার্নাল অফ ফটোকেমিস্ট্রি অ্যান্ড ফটোবায়োলজি 2012 সালে পাবলিশ হয়েছে। এই যে এলইডি বাতি, এর থেকে একটু বড় সাইজের ওয়েভলেংথ যুক্ত ব্লু লাইট বেরোয়। আলোগুলো দেখো নি কিরকম ঝকঝক চকচক করছে একেবারে। 450 থেকে 495 ন্যানোমিটার ওয়েভলেংথ যুক্ত ব্লু লাইট। এই ব্লু লাইট হচ্ছে আমাদের চোখের পক্ষে ডেঞ্জারাস। রেটিনার সেন্ট্রাল পার্ট ম্যাকিউলা,
সেইখানে কোন সেলের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি এবং তার ওই জায়গাতে পিগমেন্টেড সেলও থাকে। এই ম্যাকুলার সেলকে সরাসরি এই ব্লু লাইট ডিস্ট্রাকশন করে দিচ্ছে, যার ফলে বয়স হলে পরেই, এখন একটু বয়স হলেই সব প্লাস পাওয়ার হয়ে যাচ্ছে। এখন আর 40 বছর, আগে বলতো 40 বছর, 40-এ চালছে চয়ে চয়ে মিলিয়ে, এখন আর 40-এ চালছে না, এখন 30-এই প্লাস পাওয়ার লেগে যাচ্ছে 32-33 বছর হলে। সায়েন্টিস্টরা হিসাব করে বলছে যে 2040 সালে বিশ্বের জনসংখ্যা হবে 920 কোটি, আর তখন প্রায় 30 কোটি লোকের ওই মানে 3% অফ পিপল উইল হ্যাভ ম্যাকুলার ডিজেনারেশন ডিউ টু continuous use of LED bulbs or LED tube lights. সৌভাগ্যের বিষয় অথবা দুর্ভাগ্যের বিষয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের একদল ইয়াং সায়েন্টিস্ট, এই যে ছবি, এরা একটা টেকনিক বার করেছিল, মেথড, যার সাহায্যে এই এলইডি বাল্বের থেকে এই ব্লু লাইটকে কেটে দেওয়া যায়। এরা পলিইমাইড নামে একটা কম্পাউন্ডের কোটিং দিয়েছে নিজেদের ল্যাবরেটরির সব এলইডি বাল্বের গায়ে। তাতে দেখা যাচ্ছে ওই ব্লু ওয়েভলেংথ এমিশন অনেক কমে যাচ্ছে এবং চোখের ক্ষতি কম হচ্ছে। কিন্তু আবার বললাম যে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের বিষয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে এইটা মার্কেটে বিশেষ চালু হয়নি। কেন? কমার্স মানে ফ্যাক্টরি, বাল্ব ফ্যাক্টরি গুলো এটাকে পছন্দ করে, কেননা এতে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে পলিমাইডের কোটিং দিতে হলে, প্লাস হচ্ছে আলোটা ওই ঝকঝকে সাদা ভাব থাকছে না, জামা কাপড়ে একটু নীল মেশালে ঝকঝক করে, দেখেছো? তো এইখানে ওই ব্লু লাইটটা তখন আলোটা একটু আর ঝকঝকে থাকছে না, প্লাস প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, যার ফলে এটা কমার্শিয়ালি অন্তত পক্ষে আমাদের দেশে অ্যাকসেপ্টেড হয়নি। এইবারে আমি অন্য আর একটা লাইফস্টাইলে যাই। কাশ্মীরিরা ঠান্ডার জন্য কি করে, 2 হাঁটুর মাঝখানে একটা মাটির পাত্র, এই একটু শৌখিন, দেখো এখানে ডান দিকের ব্যক্তি ধরে বসে আছে, দুটো হাঁটুর মাঝখানে বা দুটো থাইয়ের মাঝখানে আরাম পাওয়ার জন্য কাংড়ি বলে এই পাত্রটাকে, তার ভেতরে জ্বলন্ত কাঠ কয়লা থাকে, উচ্চার একটু ঠান্ডায় আরাম পাওয়ার জন্য এই কাংড়ি ব্যবহার করে, মাটির পাত্র যার ভেতরে কাঠ কয়লা জ্বালিয়ে রাখা থাকে, অনেকক্ষণ ধরে ধিকি ধিকি জল। কিন্তু এতে কি হয়, কানেকটিভ টিস্যু ক্যান্সার হয়, যাকে কাংড়ি ক্যান্সার বলে। দীর্ঘকাল এই কাংড়ি ব্যবহার করলে হিটে টিস্যুর ইরিটেশন হতে 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 সেইখানে ক্যান্সার সৃষ্টি হয়। এই কাংড়িটা কি, ভেতরে একটা মাটির পাত্র থাকে, তার নাম কন্ডুল। কন্ডুলের ভেতরে চারকোল থাকে, জ্বলন্ত কাঠ কয়লা, আর কন্ডুলের বাইরে দড়ি দিয়ে বা বাঁশের ওই পাতলা চিপস দিয়ে, কঞ্চি চিড়ে চিড়ে ওইগুলো দিয়ে বা দড়ি দিয়ে, শৌখিন সুন্দর দড়ি দিয়ে ওইটাকে মোড়ানো থাকে, দেখতে শো হয়। ওইটা 2 থাইয়ের মধ্যেখানে দিয়ে গরম আগুন পোয়ায়, হাতটাও সেকে নেয় ওপর থেকে, আবার পাটাও, লোয়ার পাটটাও গরম থাকে, কিন্তু তাতে কাংড়ি ক্যান্সার হয়ে যায়। এটাও একটা লাইফস্টাইলের থেকেই ক্ষতি হলো। এইবার একটা যাই, মহিলারা অনেক সময় কন্ট্রাসেপটিভ পিল, গর্ভনিরোধক বড়ি খেতে অভ্যস্ত বা খেতে রাদার বাধ্য হয় বলতে পারি। এই গর্ভনিরোধক পিলের ভেতরে থাকে প্রোজেস্টেরন বেশিটাই, সামান্য ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন ওভুলেশন বন্ধ করে দেয়, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের মিডলে ওভাম বেরোবে না, তার ফলে তার প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। অন্যদিকে ইস্ট্রোজেন তার ইউটেরাসের এবং অন্যান্য রিপ্রোডাক্টিভ অর্গানসের নর্মাল হেলথ বজায় রাখে। কিন্তু দীর্ঘকাল এই পিল খেলে কি হয়, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার এবং জরায়ুর মুখ, সার্ভিক্সের ক্যান্সার হওয়ার
প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। তো কি হচ্ছে না, একটা লাইন খালি বলি, এইটা তো আর মেডিকেল সায়েন্সের ব্যাপার নয়। বুকের ভেতরে কোনো ব্রেস্টের ভেতরে লাম্প সৃষ্টি হয়ে যায় সাধারণভাবে একটা বুকে। লাম্পটা যদি মোবাইল হয় সেই ক্ষেত্রে ভয় কম, সেটা তোমার ফাইব্রোমা, কানেকটিভ টিস্যুর। কিন্তু লাংস কি বলে, মানে অ্যাডেনোমা, ওটা ওটা হার্মফুল কম হয়, ফাইব্রোমা। আর কিন্তু লাম্পটা যদি চামড়ার সাথে এঁটে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওটা ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমেরিকান ক্যান্সার সোসাইটি কি বলেছে যে এই কন্ট্রাসেপটিভ পিল কখনোই মহিলারা যেন 5 বছরের বেশি ব্যবহার না করেন, কারণ কনস্ট্যান্ট ইস্ট্রোজেনের প্রভাবে তার ব্রেস্ট সেলস এবং কি কি বলে ইউটেরাইন সেলস এর ডিভিশন এর রেট বাড়ে এবং এটা দীর্ঘকাল স্টিমুলেটেড হতে হতে আলটিমেটলি সেলগুলো ম্যালিগন্যান্ট ক্যান্সারাস হয়ে যায়। 1 ঘন্টা হতেই চললো, ফলে আর 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেবো টাইম। সমাজের এখন লাইফস্টাইলের ভেতরে সমাজের খুব স্বল্প সংখ্যক মানুষ আরেক ধরনের বাজে লাইফস্টাইলে যায়, সেটা হচ্ছে তারা মাদক আসক্ত হয়ে পড়ে। এই হেরোইন, সেটা সিগারেটের মতন পাকিয়ে কি বলে ধোঁয়া হিসাবেও খাওয়া যায়, আবার ইন্ট্রাভেন মানে ইনজেকশন হিসাবেও নেওয়া যায়। তো যারা এই মাদক আসক্ত তাদের দেখা গেছে স্পাম কাউন্ট অনেক কম, স্পার্মের মোবিলিটি কম এবং লাইডিক সেল নষ্ট হয়ে যায়। প্লাজমা টেস্টোস্টেরন, রক্তে টেস্টোস্টেরন হরমোন, পুরুষ হরমোনের পরিমাণও কম। ফলে এই মাদক আসক্ত হলে পুরুষের মেল ফার্টিলিটি, প্রজনন ক্ষমতা কমে যায়। আবার অনেকে গাঁজা খায়, আমি গ্রাম দেশেও খেতে দেখেছি। মিস্ত্রি কাজ করছিল, তারপরেই বলে একটু আসছি, তারপরেই সে এসে বেশি বকাতে লাগলো, শুনলাম একটু গাঁজায় টান দিয়ে এসছে। আবার কলকাতা শহরের এক জায়গায় আমি ট্যাক্সি করে এক জায়গায় যাচ্ছিলাম, ইয়াং স্মার্ট ছেলে এসে কি বললো যে ওই কি কিডনির থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা একটা ক্যাম্প করছি, কিছু সাহায্য করি। তা আমি 10 টাকা সাহায্য করেছি। এবারে ট্যাক্সি তো ওই সিগন্যাল ছেড়ে বেরিয়ে যেতেই ওই ট্যাক্সি ড্রাইভার আমাকে তেরে পুরে চেল্লিয়ে উঠলো, বলে আরে আপনি খামাখা কেন পয়সাটা দিলেন, এ হচ্ছে এখানে রেগুলার মধ্যে মধ্যে আসে, থ্যালাসেমিয়া রোগীদের জন্য ক্যাম্প করছি বলে পয়সা তোলে মানুষের থেকে, তারপরে গাঁজা খায়। তো যাই হোক, যারা এই গাঁজা সেবন করে তাদেরও রক্তে দেখা যাচ্ছে টেস্টোস্টেরন লেভেল কম, স্পার্মের কাউন্ট, মোবিলিটি এগুলো কম। এইবারে যাচ্ছি আর একটা লাইফস্টাইল, মদ্যপান। 1-8 দিন খেলে কিছু হয় না, কিন্তু রেগুলার খেলে কি হয়, অ্যালকোহলের প্রভাবে আমরা যাই খাই ওটা লিভারে পৌঁছে যাবে ইন্টেস্টিনের থেকে পোর্টাল সিস্টেম মারফত। তো সেইখানে কি হয়, লিভার সেলের ড্যামেজ হয়ে যায়। লিভার সেল প্রথমে ড্যামেজ, প্রথমে এএসটি এএলটি এগুলোর লেভেল বেড়ে যাবে রক্তে। তখন থেকেই যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি হয়, লিভার সেলগুলো তো ওই ড্যামেজ সেলগুলো মরে যায়। অনেকগুলো সেল মরে গেলে সেইখানে ফাইব্রোসিস মানে স্কার টিস্যু, মানে সেখানে শুধু কানেকটিভ টিস্যু ফাইবার জায়গাটাকে ভরাট করে, সেলগুলো তো মরে গেছে এবং জায়গাটা লিভারের ভেতরে শক্ত হয়ে যায়, তাকে বলা হয় সিরোসিস। তখন অনেকখানি জায়গায় সিরোসিস হয়ে গেলে রোগীর প্রাণ সংশয়। এছাড়া অ্যালকোহল কি করে, সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে,
হার্টের রেট বেড়ে গেল, কার্ডিয়াক আউটপুট বেড়ে গেল, ব্লাড প্রেশার বেড়ে গেল। আবার অ্যালকোহল কি করে, হার্টের রেট তো বাড়িয়ে দিল, সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করে, হার্টের পাম্পিং অ্যাকশন অনেক জোরালো হলো, হার্ট বিটও বেড়ে গেল। হতে হতে কি হলো, হার্টের মাসল গুলো, কার্ডিয়াক মাসল গুলো উইক হয়ে গেল। উইক হওয়ার ফলে কি হলো, লেফট ভেন্ট্রিকলের সাইজ বেড়ে গেল, বাড়তে বাড়তে আলটিমেটলি কার্ডিয়াক ফেলিওর হতে পারে। আবার সমাজের নগণ্য সংখ্যক মানুষের লাইফস্টাইল, তারা একাধিক জায়গায় সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, প্লাস অনেকে ড্রাগ নিচ্ছে ইঞ্জেকশনের সাহায্যে। এইসব করে করে তাদের এইডস অসুখ, শরীরে HIV হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, তার ফলে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এইডস অসুখ হচ্ছে। এইডস অসুখ হলে এখন এখানে একটা দুটো লাইন 2 মিনিট টাইম দিলে বলে দিই, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তার আগে আমি এই স্লাইডটা দেখি। এইডস এর যে ভাইরাসটা HIV, সে রক্তের বা স্প্লিন, লিম্ফ নোড এসবের তোমার CD4 সেল, মানে টি হেল্পার সেল। টি হেল্পার সেল কি করে, বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধের জন্য দায়ী অণু, মলিকিউল, অ্যান্টিবডি তৈরি হওয়াকে সাহায্য করে। তাহলে টি হেল্পার সেলগুলোর ভেতরে এই ভাইরাস ঢুকে যায়। যখন অপত্য ভাইরাস বেরোয়, সিডি সেলগুলো খুব র্যাপিডলি ধ্বংস হয়ে যায়। নর্মাল মানুষের যদি 500 থাকে পার কিউবিক মিলিমিটারে, এদের কমে 200-র নিচে চলে যায়। এছাড়া ম্যাক্রোফাজ, যারা নাকি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, ম্যাক্রোফাজের ভেতরেও HIV যায়। সেগুলো মানে রক্তের মনোসাইট আর কি, এক ধরনের ম্যাক্রোফাজ, এবং টিস্যু ম্যাক্রোফাজের ভেতরেও HIV থাকে। তো এই ভাইরাসগুলো যদি এখন আমার রক্তের বা ইমিউন অর্গানের ভেতরে, বললাম যে টি লিম্ফোসাইটের ভেতরে থাকে অথবা ম্যাক্রোফাজের ভেতরে বাস করে, তাহলে মরবে গিয়ে টি লিম্ফোসাইট আর ম্যাক্রোফাজ, যার ফলে বডির ইমিউনিটি নষ্ট হয়ে যায় এবং রোগী বিশেষ করে নিউমোনিয়া এবং অন্যান্য অসুখে মারা যায়। কাপোসিস সার্কোমা নামে এক ধরনের হাতে ক্যান্সার হয়, কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেলের ক্যান্সার, আবার নিউমোনিয়া হয়, সেই সব হয়ে মারা যায়। তা এখন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো থাকে, এটা তো একটা সায়েন্সের আলোচনা, ফলে আমি জিনিসটা বলি, সায়েন্সকে সায়েন্স হিসেবে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, একটা প্রশ্ন মনের ভিতরে জাগে যে হচ্ছে, এই তো বললেন যে HIV থাকছে গিয়ে রক্তের বা স্প্লিন, লিম্ফ নোডের টি হেল্পার সেলে, লিম্ফোসাইট এক ধরনের, অথবা ম্যাক্রোফাজ। তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্সের মারফত অসুখ ছড়াই, তাই না? এটা তো থাকছে রক্তের সেলে, তাহলে সেক্সে এটা কি করে ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে? যখন ডটার ভাইরাস বেরোয় থাকে, এটা এখনো পর্যন্ত খুব নট ভেরি ক্লিয়ারলি আন্ডারস্টুড। তো যাই হোক, কেননা হচ্ছে রক্তের মধ্যে দিয়ে অপত্য ভাইরাস অনেক অসংখ্য সংখ্যায় লিম্ফোসাইট ফেটে, ম্যাক্রোফাজ ফেটে, মানে মনোসাইট ফেটে বেরোয়। তারা এবারে রক্তের ভেতর থেকে কোনো ভাইরাস বা কোনো পার্টিকেল ওভার ইতে ঢুকতে পারে না, এই টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলের ভেতরে ঢুকতে পারে না, কেননা সেমিনিফেরাস টিউবুলের চারদিকে রয়েছে একটা বেসমেন্ট মেমব্রেন। তো বেসমেন্ট মেমব্রেন ভেদ করে এই HIV ভাইরাস ঢুকে যাচ্ছে। এমনি সাধারণ ভাইরাসগুলো এই সেমিনিফেরাস টিউবুল ভেদ করে ঢুকতে পারে না। তো যার ফলে এরা ওই সিমেন বা পুরুষের যেটা বীর্য বেরোচ্ছে তার ভেতরে তো স্পামটাও থাকছে, তো টেস্টিস সেমিনিফেরাস টিউবুলের বেসমেন্ট মেমব্রেন ওয়ালকে ভেদ করে HIV ঢুকে যাচ্ছে। কিভাবে সে ভেদ করছে সেই মেকানিজম ইজ নট ক্লিয়ারলি নোন টিল নাও।
যার ফলে কিনা সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে এইডস ছড়াচ্ছে পুরুষের থেকে মেয়েকে, তারপরে মায়ের দেহ থেকে মিল্ক মারফত, ব্রেস্ট মিল্ক মারফত ইভেন বাচ্চাতেও। এইখানে আরো একটা প্রশ্ন, যে যারা হোমোসেক্স মেল, তাদের ভিতরে এইডস রোগটা কেন বেশি দেখা যায়? এইডস রোগটা বেশি দেখা যায় এই কারণে যে তারা এনাল ইন্টারকোর্স করে, এবং এনাসের যে লাইনিং মানে ভেতরকার মিউকাস মেমব্রেন আর কি, সেটা অনেক পাতলা, যার ফলে এই এনাল ইন্টারকোর্সে ব্লাড মানে ওই মিউকাস পর্দা ছিঁড়ে যায় এবং সেইখান দিয়ে ইনফেক্টেড পার্সনের থেকে এইচআইভি ঢুকে পড়ে, যার ফলে হোমোসেক্সুয়ালদের ভেতরে এইডস রোগটা অনেক বেশি। 12:08 হলো, আশা করি সবাই বুঝতে পারলে। তো সমস্ত শ্রোতা ইনক্লুডিং ছাত্রছাত্রী, টিচার্স, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো এখন থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইসব অ্যাড, হ্যাঁ ঠিক আছে, দু একটা প্রশ্ন শুনি যদি কিছু থাকে। আশা করি প্রথমেই জানতে চাই যে সবাই শুনতে পেরেছে কি এবং বুঝতে পেরেছে কিনা। হ্যালো? হ্যাঁ স্যার, আপনার ভয়েস তো মোটামুটি শোনা গেছে, কোনো অসুবিধা হয়নি এবং আশা করি সবাই বুঝেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং পারমিতা ম্যাডামকে, ওনারা আছেন এবং এখানে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির স্যার ম্যাডামরা রয়েছেন এবং সমস্ত পার্টিসিপেন্টসকে ধন্যবাদ। এরপর আমরা কোশ্চেন সেশন শুরু করব। তো আমি অনুরোধ করছি আমাদের সমস্ত পার্টিসিপেন্টস, আপনারা কোশ্চেন ডাইরেক্টলি স্যারকে করতে পারেন অথবা আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন। এই প্রথম কোশ্চেনটা একটুখানি আপাতভাবে অড, কিন্তু আপাতভাবে অড হলেও কোশ্চেনটা দাঁড়াও দিকে আগে, এখানে কোশ্চেনটা আবার কোথায় গেল? এক সেকেন্ড, কোথায় গেল? ইনকল মেসেজ। এখানে অয়ন সামন্ত একটা কোশ্চেন ধরেছে, pornography as a modern life disease. আচ্ছা, পর্নোগ্রাফির পরের যে প্রশ্নটা, নন স্টিক ইউটেন্সিলস, এইটা খুব একটা বেশি হার্মফুল নয় বলেই দেখা গেছে। হ্যাঁ, তবে এটা তো আর অ্যালুমিনিয়ামের উপরে হয় না, ইন্ডাকশন ওভেনে অতটা, কিন্তু ইন্ডাকশন ওভেনটাও আনসেফ, কিন্তু ইন্ডাকশন ওভেনের সাধারণভাবে কি হয়, ইন্ডাকশন ওভেনে রান্না চাপিয়ে দিয়ে মানুষ দূরে চলে যায়। মানে ধরো ভাত চড়িয়ে দিল, 20 মিনিট বাদে রান্নাটা দেখা হচ্ছে, ফলে তার বডিতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম থাকে অনেক। কিন্তু মোবাইল ফোন কি হচ্ছে, পকেটে নিয়ে ঘুরছে। আবার মাইক্রো ওভেন কি হচ্ছে, জাস্ট হয়তো 2 মিনিট গরম হবে, ফলে মাইক্রো ওভেনে চড়িয়ে দিয়ে সে আর কেউ অন্য কাজে যায় না, কাছাকাছি থাকে, যার ফলে ইন্ডাকশনটা অনেক কম হার্মফুল। ডেফিনেটলি হার্মফুল, কিন্তু এটার থেকে হার্ম অনেক কম হবে। আর এইখানে যে প্রথমে ব্যক্তি বলেছে যে পর্নোগ্রাফি অ্যাজ এ মডার্ন লাইফ ডিজিজ, পর্নোগ্রাফি, ঠিক প্রশ্নটায় পর্নোগ্রাফি বলেছে, কথাটা হওয়া উচিত পর্নোগ্রাফি দেখা একটা মডার্ন লাইফস্টাইল ডিজিজ। কথাটা তো 100% ঠিক এক সেন্সে, আবার এখন হচ্ছে পর্নোগ্রাফি তাকিয়ে দেখলে এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিজিজ। ফলে আমরা যেটা আলোচনার আমাদের সাধারণভাবে
ফিজিওলজিক্যাল ডিজিজ। আমি তো ঠিক সাইকিয়াট্রিস্ট নয়, তবু এক লাইন দু লাইন বলি যে এক ধরনের ডিজিজ তো ডেফিনেটলি। কেননা হচ্ছে কি, এটার থেকে নানান রকম শারীরিক চাহিদার সৃষ্টি হয়, যেইগুলি লং টার্ম চললে শরীরের ক্ষতি হতেই পারে, বিশেষত পুরুষের। আস্তে আস্তে কি হয়, লাইডিক সেলটা ফ্যাটিক হতে হতে একটু 5, 7, 10 বছর বাদে তার লাইডিক সেলের ক্ষতি হবে। আর একটা কথা হচ্ছে যে এটা তো ঘুমেরও ব্যাঘাত ঘটে, কেননা তেঁতুলের আচার খাওয়ার মতন, একটু খেলেই মনে হবে যে আর একটু খাই। ফলে আশা করি আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি, তাই না? ফলে এক ধরনের তো ডিজিজ বটেই সাইকোলজিক্যালি। আবার সেটা অল্প বিস্তর হলে পরে সেই রকম কিছু মারাত্মক ব্যাপার হবে না হয়তো, তবে সাইকিয়াট্রিস্টরাই এটার ভালো জবাব দেবে। আমার জবাবটা আমার নিজের মতন হলো আর কি, সেইটা সকলের পছন্দসই বা গ্রহণযোগ্য নাও হতে পারে, বিকজ আমি তো বলেই দিলাম যে আই এম নট এ সাইকিয়াট্রিস্ট। তো আশা করা যায় মোটামুটি প্রশ্ন হলো নাকি? স্যার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলো, আর একজন বলুন। ওই মশার কয়েলের পরিবর্তে কোন জিনিস মশা তাড়ানোর পক্ষে ব্যবহার করা হ্যাঁ, উচিত, নিরাপদ আর কি? বলছি সেইটা সবচেয়ে একটু কস্টলি পড়ে যাবে যদি কর্পূর জ্বালানো যায়। হ্যাঁ, বা কর্পূর না, এটা হয় কি, কর্পূর কেরোসিন তেলে গুলে ওই মশার যে লিকুইডের যে কয়েলের শিশিটা হয় আর কি, তার ভেতরে প্রথম একটা যদি মশার ধূপ কেনা হলো, তারপরে ওই কর্পূর গুলে, এটা কেরোসিনে গুলে দিয়ে দাও, এবং তারপরে যদি জ্বালাও, সেতে খরচা কম হবে। খরচা কি হবে আমি ঠিক বলতে পারছি না, তবে ওটা কর্পূরের ইতে ওটা সেফ। বলো, কর্পূর জ্বালানো সেফ হবে। হ্যাঁ, আরেকজন একটা এখানে কোশ্চেনটা এবার মধ্যখানে চাপা পড়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে রেগুলার যদি সি ফিশ, একজন এটা পল্লবী মাইতি প্রশ্ন করেছে যে সামুদ্রিক মাছে করলে খেলে থাইরয়েড অনেকটাই মানে কি বলে নুনের কি বলে আয়োডাইজ সল্ট পয়সা দিয়ে তো তার খেতে হবে না, এমনি নুন খেতে পারছে প্রথম কথা সে, এবং থাইরয়েডের ফাংশনের ডেফিনেটলি উন্নতি হবে। এবং হচ্ছে কিছুদিন ধরো সামুদ্রিক মাছ যদি বেশ কিছুদিন খায়, তারপরে সে আবার ব্লাড টেস্ট করবে, তাতে দেখবে যে তার ইমপ্রুভমেন্ট হয়েছে। হয়তো এলট্রক্সিন ট্যাবলেট খাচ্ছিল, ধরে নাও প্রথমে 100 মাইক্রোগ্রাম কি 50 মাইক্রোগ্রাম দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে ওইটা নেমে আসবে আলটিমেটলি 25 মাইক্রোগ্রামে। খুবই কম খরচা হবে মেনটেন্যান্স চার্জ হিসাবে, বুঝতে পেরেছো? আমি যদি, হ্যাঁ বলো। সরি স্যার আপনি বলুন। আমি বলছি যে আমি যদি দীর্ঘকাল একটা খারাপ জিনিস খাই, তাতে যেমন ক্ষতি হবে, তাহলে দীর্ঘকাল যদি একটা ভালো জিনিস খায় তাতে উপকার হবে। ফলে দীর্ঘকাল যদি সে সি ফিশ খায়, তাহলে তার ডেফিনেটলি উপকার হবে। তার এলট্রক্সিন ওষুধের ডোজ লাগছিল 50 মাইক্রোগ্রাম, নেমে এলো 25 মাইক্রোগ্রাম। কারণ বডিতে তো কোনো জিনিসই, কোনো ওষুধই তো আননেসেসারি খাওয়া উচিত নয়। হ্যালো স্যার আমার একটা কোশ্চেন আছে। বর্তমানে তো লোহার কড়া উঠেই গেছে, অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করা হচ্ছে। বলো বলো। তো বর্তমানে আরো বেশি মডার্ন হিসেবে নন স্টিকি কড়াইগুলো ব্যবহার করা হচ্ছে, তো ওইগুলো কতটা ক্ষতিকর? নন স্টিকিতে খুব একটা বিপদ হয় না, বুঝেছো, কিন্তু উপকার তো আর কিছু হয় না। উপকার চাইতে গেলে লোহার কড়াই কিন্তু এখনো মার্কেটে পাওয়া যায়, দেখতে একটু বিশ্রী বলে
বেশিরভাগ পরিবারেই এখন একটু শৌখিনতা মানুষের একটা ইনস্টিংক্ট, কিন্তু এখনো পাওয়া যায়, বুঝেছো? হ্যাঁ একদম। স্যার, পাওয়া যায়। আসলে আমাদের বাড়িতেও লোহার কড়া ব্যবহার করা হয়, এখনো হয়। তা ভালো তো সেটা। আর বিশেষ করে যখন ধরো টক রান্না হচ্ছে কোনো, লোহার কড়াইয়ে রাঁধবে, আর এমনি ডাল ডালও লোহার কড়াইয়ে রাঁধবে। তাতে এখন আস্ত লোহার কড়াইতেও আর কেউ চিবিয়ে খেতে পারবে না, কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই রান্না বা অ্যালুমিনিয়ামের হাঁড়িটা কি হতো, আগেকার দিনে তো সব জিনিস তো আর লোহার হয় না, কিন্তু মাটির হাঁড়িতে রান্না হতো। মাটির হাঁড়ির নিচে আবার একটা হাত দিয়ে মাটির লেয়ার দিয়ে তারপরে এইসব জিনিসগুলো রান্না হতো। সেইটাতে কি হতো, অ্যালুমিনিয়ামের থেকে যে ক্ষতিটা হতো সে হয়, সেটা হতো না। এখনকার দিনে দেখবে 65 বছর তো দূরের কথা, তার আগেই লোক ভুলে যাচ্ছে। আহ, ওইটা যেন ও যেন কে, মানে অমুকের যেন কি নাম, তমুকের যেন, ওকে যেন, তোমাকে যেন কোথায় দেখেছিলাম, এইরকম। তো এই যে মেমোরি লসের ডিজিজ আগেকার দিনের তুলনায় এখন অনেক বেশি, বুঝেছো না? এই হ্যাঁ স্যার। অ্যালুমিনিয়াম একটা টক্সিসিটির প্রধান কারণ। তো এখন হচ্ছে সব জিনিস তো করা সম্ভব নয়, অনেক পরিবার জানেই না যে বাজারে লোহার কড়াই পাওয়া যায়। আবার এইটা তো ডিফিকাল্ট, এই যে মাটির হাঁড়িতে যেটা বললাম, গ্রাম দেশে কোনো কোনো জায়গায় কিন্তু কিছু কিছু জিনিস মাটির হাঁড়িতেও হয় অনেক সময়, আমি দেখেছি। সাউথ 24 পরগনার কোনো কোনো গ্রামে ভাত না, কিন্তু এক একটা জিনিস মাটির হাঁড়িতেই করে। স্যার, হ্যাঁ, আহ, স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। বলতে বর্তমানে তো ফ্রিজ খুব ব্যবহার করা হচ্ছে, যেটা হ্যাঁ, আগে ব্যবহার করা হতো না। হ্যাঁ, মাছ সামলানোর ক্ষেত্রে অনেকেই সমড়ে মাছগুলোকে ভেজে রেখে দিচ্ছে, হ্যাঁ। কিন্তু বর্তমানে ফ্রিজে রেখে দিচ্ছে, তো ও ক্ষেত্রে এতে অনেক পরিমাণ প্রোটিন লস হয়, বুঝেছো? অনেক পরিমাণ প্রোটিন এবং প্রোটিন লস হয়। মাছকে স্টাডি, আমাদের প্রেসিডেন্সিতেই স্টাডি করেছিল ফিজিওলজি টিচার, অনেক পরিমাণ লস হয়। ফলে তাজা মাছ খাওয়া এক জিনিস, আর ফ্রিজের মাছ খাওয়া আরেক জিনিস, এটাতেও লস হয়, এটাই লস স্যার হয়। শুধু মাছের ক্ষেত্রে নয়, অন্যান্য সবজি রাখার ক্ষেত্রেও বা শাকসবজি। সবজির ক্ষেত্রে বিশেষ কিছু সেরকম মারাত্মক পরিবর্তন হয় না, কিন্তু তাহলে ফ্রিজের জিনিস খাওয়া যেতেই পারে। হ্যাঁ, কিন্তু অ্যানিমাল প্রোটিন না রাখাই উচিত, বুঝেছো? আহ, আমার এখন সে কম্পাউন্ডার নামটা মনে নেই, মাংসে এখন ঠিক কম্পাউন্ডার নামটা খেয়াল করতে পারছি না, একটা হার্মফুল কেমিক্যালের সৃষ্টি হয়, নামটা মনে করতে পারছি না। তো যাই হোক, মাছ মাংস ফ্রিজে না রেখে যত খাওয়া হবে ততই বেটার, বুঝেছো? কিন্তু এমনি তরি তরকারিতে অসুবিধা নেই, তরি তরকারিতে ক্ষতি কম, কিছু হয় না সেরকম। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আয়োজকরা কোথায় গেল? স্যার, আরেকজন জিজ্ঞাসা করেছেন মিতালি আচার্য। উনি জিজ্ঞাসা করছেন অ্যালুমিনিয়ামের কড়াই মিনিমাম কতদিন রান্না করলে অ্যালজাইমার ডিজিজ হতে পারে? এইটা বলা খুব কঠিন, ধরো না, এই জাতীয় প্রশ্নর দিক থেকে ঠিকই আছে, কিন্তু এইগুলি ধরো যারা এই অ্যালুমিনিয়ামের উপরে রিসার্চ করেছে, এইটা কখনো স্ট্যান্ডার্ডাইজ একটা রিসার্চ করাই সম্ভব নয়। তোমার বাড়িতে হয়তো 12 বছর ধরে অ্যালুমিনিয়ামের কড়াই চলছে, আর একজনের বাড়িতে হয়তো 17 বছর ধরে চলছে। ফলে এইগুলি, তবে যে কোনো এইসব জাতীয় ডিজিজ কমপক্ষে 5-7 বছরের আগে তো সেরকম একটা সিগনিফিক্যান্ট কোয়ান্টিটিতে ব্রেইনে ডিপোজিটেড হবে না। যেমন এই কিছু কিছু জিনিস, মাইক্রোওভেন, অমুক তমুক, এইগুলিতে বলা যায় যে তাড়াতাড়ি এফেক্ট হয়। কিংবা মোবাইল ফোন, এগুলিতে তাড়াতাড়ি এফেক্ট হয়, কয়েক মাস কি কয়েক 2-1 বছরেই এফেক্ট হবে। আবার ওই যে বললাম কন্ট্রাসেপটিভ পিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা আরবিট্রারি বলে যে 5 ইয়ার্স, অ্যালুমিনিয়াম বাসন টাসন এগুলিতে ইউটেন্সিলস 7 to 10 ইয়ার্স হলে পরে তার সম্ভাবনা বাড়ছে। এগুলি কিন্তু সবই আরবিট্রারি ওয়ার্নিং, এগুলি নিখুঁতভাবে বলা সম্ভব নয়। কেউ আছে 20 বছর ধরে সিগারেট খাচ্ছে, তার ক্যান্সার হয়নি, আবার কেউ আছে 4 বছর সিগারেট খেয়েছে, তার লাং ক্যান্সার হয়ে গেছে। এইগুলি পার্সন, এই আসলে হিউম্যান বডি অনেক প্লাস্টিক,
তোমার হিমোগ্লোবিন মাপা হলো আর তোমারই ক্লাসের বা তোমারই মায়ের কি বোনের হিমোগ্লোবিন মাপা হলো, দুজনেই মানুষ, ধরো একই পরিবারে তুমি, তোমার মা, বোন, কি তোমার বাবা, একই রান্না খাচ্ছ, একই খাবার খাচ্ছ 2 বেলায়, কিন্তু তোমার হিমোগ্লোবিনের মাত্রা তার হিমোগ্লোবিনের মাত্রা এক হচ্ছে না, ইভেন শুধু মহিলারও যদি হয়। তো এই জন্য হিউম্যান বডি অনেক প্লাস্টিক। এই ডেটা, এইগুলি আরবিট্রারি একটা ওয়ার্নিং দেওয়া হয়, মানে আরবিট্রারি শব্দে কি বলবো, আনুমানিক একটা ওয়ার্নিং দেওয়া হয়। নিখুঁত ভাবে এই জাতীয় ওয়ার্নিং এর কিছু বলাই সম্ভব নয়, তবে মিনিমাম 7 to 10 years আর কি হলে পরেই ক্ষতির সম্ভাবনা বাড়ে। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ। আমার একটা জানার ছিল, হ্যাঁ। স্যার আমাদের এই যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এটা আমাদের বলো। হ্যালো, শুনতে পাচ্ছি না তো, কি হলো? ফিউচার জেনারেশনে হ্যাঁ, কথাটা আবার হঠাৎ হয়ে যাচ্ছে কেন? আরো ফিউচার জেনারেশনে আমার এখানে তো কোনো গোলমাল নেই, আমার এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, কোশ্চেনটা এই ছিল যে, হ্যাঁ, কি ছিল? হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার কোশ্চেনটা এই ছিল যে, আমরা যদি এইভাবে লাইফস্টাইল মেনটেন করি, তাহলে আমাদের বা আমাদের ফিউচার জেনারেশনে কিভাবে এফেক্ট কিভাবে এফেক্ট করতে পারে ফিউচার জেনারেশনের এফেক্টের আগে এটা আনসারের দুটো অংশে বলি। একটা হচ্ছে যে ফিউচার জেনারেশনে এফেক্ট করার আগে নিজেরই তো এফেক্ট করে যাবে। এখন কোনো মানুষ যদি দীর্ঘ 15 বছর কি 20 বছর ধরে অ্যালুমিনিয়ামের রান্না বাসনে খাচ্ছে, তার ক্রমশ ক্রমশ স্মৃতিশক্তি কমতে থাকবে বয়সের সাথে সাথে। 55 বছর এরপরে স্মৃতিশক্তি কমবে, তাকে দেখে তার ছেলেপিলেরা ভয় পেয়ে যাবে, যেহেতু আমার বাবার বা মায়ের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। কেউ যদি অনেক বছর ধরে ধূমপান করে, তার অসুখ হবে। এইরকম, এইগুলো তো নিজের জন্যই আগে ক্ষতিকারক। আর ফিউচার জেনারেশনের জন্য প্রভাব বলতে যেটা, যদি এটা মানে তোমার কোশ্চেনটা একটু সোশ্যাল, তো মানে সামাজিক প্রশ্ন, এগুলি আবার ঠিক একটা পাবলিক ওপিনিয়ন কিছু বলাটা একটু ঠিক নয়। তবু হচ্ছে একজন পিতা বা মাতা যদি রাত দিন, এখানে এলইডির প্রসঙ্গে একটা কথা বলতে ভুলে গেছিলাম, টিভি থেকেও কিন্তু ওই একই ব্লু ওয়েভলেংথ বেরোয়, মানে কাছের থেকে টিভি দেখাও বিপজ্জনক। ওই একই এলইডি বাল্বের মতন রেটিনার ম্যাকুলা নষ্ট হয়। তো এখন বাবা মাই যদি অনেক ঘন্টা ধরে টিভি দেখে বা মোবাইল ঘাটে, তার ছেলে মেয়েও ওইটা দেখে, বা বাবা মাই যদি বাচ্চাদের মোবাইল দেয়, অনেক দেশেই স্কুল লেভেল পর্যন্ত মোবাইল ইউজ, স্কুলে মোবাইল নেওয়াই নিষেধ। তো ন্যাচারালি তার ইম্প্যাক্ট পরের জেনারেশনে পড়ে যাবে। কিন্তু বললাম যে এই জাতীয় আলোচনাটা ঠিক সোশ্যাল হয়ে যাচ্ছে, তো ফলে এই জাতীয় কথা আর বেশি না বলাই ভালো। তবু আশা করি বুঝতে পারছো যে ঠিক ঠিক আছে স্যার। ওকে স্যার। charity begins at home. পিতা মাতার আচরণেই যদি থাকে, তাহলে বাচ্চারা সেটা দেখে শিখে ফেলতে পারে অনেক জিনিস, তাই না? সেটাতে হ্যাঁ স্যার। সমস্যা পরের জেনারেশনের হেলথেও। ঠিক হ্যাঁ। আছে তাহলে। স্যার ঠিক আছে একটা প্রশ্ন আছে আমার। স্যার আমার একটা হ্যাঁ। কোশ্চেন আছে। হ্যাঁ, বলো সংক্ষেপে সংক্ষেপে। স্যার বলছি যে দীর্ঘদিন ধরে লোহার কড়াইতে রান্না করে খেলে সিডারোসিস রোগটা হয়। সাইডেরোসিস এখানে হওয়ার সম্ভাবনা নেই। সেটা- ওতে কি আর বুঝেছি তোমার, এতে কি আর কেজি কেজি লোহা বেরোবে? এটা খুব সামান্য। এই লোহার কড়াইয়ে বহু পরিবারে খাচ্ছে, তাতেই আমি নিজে তো হিমাটোলজির কোর্সে ছিলাম, তাতে দেশে অধিকাংশ মহিলার অ্যানিমিয়া, 90% উপরে উইমেন আর সাফারিং ফ্রম অ্যানিমিয়া। সেখানে সাইডেরোসিসের তো প্রশ্নই আসে না। বলে ওইটুকু পরিমাণ আয়রনে কোনো সাইডেরোসিস হবে, ওটা কিছু সাইডেরোসিস হওয়ার সম্ভাবনা।
আচ্ছা মেয়েদের স্যার স্যার হ্যাঁ, হ্যাঁ, বলছি স্যার, আপনি যে বললেন মোবাইল রেডিয়েশন কজ হেলথ, হ্যাঁ। কিন্তু স্যার আমরা ইন্ডিয়াতে যে ব্যবহার করছি সেটা তো নন আয়োনাইজড রেডিয়েশন, সেখানে তো হেলথের নন আয়োনাইজ রেডিয়েশন হলে নন আয়োনাইজ তো বটে, এটা তো রেডিও ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু দেখা যাচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সি, এটা অনেক পেপার আছে, এই গ্রুপে আমি রেফারেন্স ছেড়েও দিতে পারি ইচ্ছা করলে দুই একটা। তাতে দেখা যাচ্ছে যে স্পাম কাউন্ট, মোবিলিটি সব কমে যাচ্ছে। সিমেন্ট নিয়ে নর্মাল মাস পার্সন আর মোবাইল, ধরো দুটো মানুষের সিমেন্ট নেওয়া হলো, একটার সামনে মোবাইল ফোন স্ট্যান্ড বাই মোডে রেখে দেওয়া হলো, আর একটার সামনে মোবাইল ফোন অফ করে রেখে দেওয়া, দেখা যাচ্ছে স্পাম সেল কাউন্ট মানে ডেথ হচ্ছে, তার মোবিলিটি নষ্ট হচ্ছে। হ্যাঁ, এইসব অনেক রকম এক্সপেরিমেন্ট না করে কি আর সায়েন্টিস্টরা বলছে রেডিও ওয়েভ ক্যান অলসো কজ ক্যান্সার, রেডিও ওয়েভ ক্যান অলসো ড্যামেজ, মানে ক্যান্সার না হলেও, এই তো বললাম মোবাইলে দেখা গেছে সবচেয়ে বড় স্টাডিতে কোনো ক্যান্সার হচ্ছে না, কিন্তু ব্রেইনের গ্লুকোজ মেটাবলিজম বদলে দিচ্ছে। সেইগুলো এখনই যদি সব কিছু পৃথিবীতে 1 সেকেন্ডেই জানা যাবে, সব জিনিসের মেকানিজম অফ অ্যাকশন তো 100% এখনো ক্লিয়ার নয়, কিন্তু আর বেশিরভাগ রিসার্চটাই হয় এফেক্টটা কি আছে এইসব জিনিসে দেখা। তাতে ওই একটা পেপার, অনেক পেপার আছে যে যে নষ্ট হয়ে যায়, স্পাম কাউন্ট অনেক কমে যাচ্ছে, ফলে ছেলেদের পক্ষে এটা রাখা বিপজ্জনক। বাট স্যার টেকনোলজি এখন ইমপ্রুভ হয়েছে, এই আপনার রেডিয়েশনকে নন আয়োনাইজড করা থেকে ইন্ডিয়াতে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। নন আয়োনাইজ হলে কি হবে? এটা তো রেডিও ফ্রিকোয়েন্সি ইজ অলওয়েজ নন আয়োনাইজ। তাতে কি হবে? তাতে রেডিও ফ্রিকোয়েন্সি তো রেডিও ফ্রিকোয়েন্সি, এটা নন আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশন, এটা নন আয়োনাইজিং রেডিয়েশন। কিন্তু নন আয়োনাইজিং রেডিয়েশন এর ক্যান্সার হয় না কে বলবে? নন আয়ন ইউভি নন আয়োনাইজিং রেডিয়েশন, কিন্তু ইউভির থাইমিন ডাইমার তৈরি হয়ে ক্যান্সার হচ্ছে, বুঝেছো? ফলে নন আয়োনাইজিং রেডিয়েশন হলেই যে তাতে ক্যান্সার হবে না বা তাতে সেল ডেথ হবে না এরকম কোনো ব্যাপার নেই। ওগুলো গাজাগুল কথা যদি কোম্পানি বলে থাকে যে নন আয়ন, ওটা দেখাচ্ছে আমার নন আয়োনাইজিং। নন আয়োনাইজিং রেডিয়েশন হলে তো কি হবে? রেডিও ফ্রিকোয়েন্সি ইউভি তো সবচেয়ে সূর্যের আলো থেকে আসছে, অল্প পরিমাণ ঠিক আছে, কিন্তু ইউভি ডেঞ্জারাস। স্যার ক্যান্সার সোর্সটা মেবি ডিফারেন্ট হতে পারে, কিন্তু সেটাকে রেডিও ওয়েভের একটা বলা বলা তো ঠিক হবে না। কি বুঝলাম না তোমার প্রশ্নটা। না, ক্যান্সারের সোর্সটা সেটা অন্য কোথা থেকে তো আসতে পারে, ওটাকে রেডিও ফ্রিকোয়েন্সির জন্য হয়েছে সেটা তো বলা যাবে না। সেটা বলা যাবে না, সেটা কি করে বলা যাবে? তাতে এটা তো দেখাই গেছে যে ইটা, আমি তো ক্যান্সার বলছি না, বললামই তো, আমি তো লেকচারে কি শুনবো যে 3,58,000 এই কি বলে 35 লক্ষ লোকের উপরে দেখা গেছে যে এর সাথে মোবাইল ফোনের কোনো সম্বন্ধ নেই, কিন্তু স্পার্মেরটার সম্বন্ধ আছে, ক্লিয়ারলি দেখা গেছে বিভিন্ন এক্সপেরিমেন্ট, বুঝেছো? ফলে ওকে বলছি না, কিন্তু এটা মানে আমি একটা বললাম কথার কথা যে নন আয়োনাইজিং রেডিয়েশন হলেই তার ক্ষতি নেই এরকম ভাবা ভুল, সেটা বললাম। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমরা এবার শেষের দিকে আর আর কারোর কিছু বলার আছে? বলুন স্যার, হ্যাঁ, প্লাস্টিক বোতলে কি জল খাওয়া মানে উচিত নয়? আর দীর্ঘদিন জল খেলে কি ক্ষতি হতে পারে? আমি বুঝলাম না একটু কথাটা বলো। প্লাস্টিক বোতলে কি জল খাওয়া উচিত নয়? আর প্লাস্টিক দীর্ঘদিন বোতল কি যদি ক্ষতি হতে শক্ত পারে? জাতীয় বোতল হয় তাতে ইউজ করা নিরাপদ নয়। যদি সফট বোতল হয়, নরম জলের সাদা সাদা যেই স্বচ্ছ জলের বোতল সেগুলি নরম, সেগুলি বিসলারি বোতল বিপজ্জনক অনেক কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কম পাঠানো। যখনই আমি একটা পাবলিক লেকচার করছি তখনই কোনো সোশ্যাল কথার উত্তর দেওয়া ঠিক নয়। তুমি যে কোম্পানির একটা নাম করে দিলে, আমি এখন ওইটাকে বলা মানে হচ্ছে আমি কোম্পানির প্রচার করছি, ফলে আমি বললাম নরম বোতল, সফট অ্যান্ড সেফ, হয়েছে? কোনো কোম্পানির নাম করা উচিত না, ঠিক আছে?
So thank you, sir. Such a nice interactive session. এবং আমরা অনেক শিখেছি আপনার ওই ইন্টারাকশনের মাধ্যমে। তো এবারে আমরা প্রায় শেষে পৌঁছে গেছি। আমি প্রদীপ বাবুকে বলবো আপনি ভোট অফ থ্যাঙ্কসটা দিন। Okay, sir. I would like to express my gratitude to all respected delegates on the online lecture series for their presence and contribution to make this lecture series a great success. I also extend my gratitude to our Honorable Chief Guest, Dr. Nirmal Kumar Sarkar, Professor in Life Science, Presidency University, to take out time from his busy schedule and to grace the event. We have been fortunate to be assisted by our respected Principal Sir, Dr. Deepak Kumar Tamili, and I may like to express our sincere thanks to Professor Momtaj Khatun for providing the encouragement, and I also thank all the participants to join this lecture series. Thank you all. তো স্যার আমরা শেষ করার আগে আর একটা কথা আমাদের পার্টিসিপেন্টকে জানিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট প্রোগ্রামও আছে 13 তারিখ এবং 14 তারিখ। তো সেই প্রোগ্রামে থাকার জন্য আমি স্যার নির্মল বাবুকে এবং ম্যাডাম পারমিতা ভট্টাচার্য ম্যাডামকেও রিকোয়েস্ট করছি আপনারাও থাকবেন, এবং সকল পার্টিসিপেন্টদের কাছে আমি আশা রাখছি আমাদের আরো যে 13 তারিখ এবং 14 তারিখ দুটো প্রোগ্রাম আছে, আশা করি আমরা তাতে কিছু আরো শিখতে পারবো। তো এই বলে আজকে আমরা এখানেই প্রোগ্রাম শেষ করছি। আর সুজিত বাবু আপনি রেকর্ডিং। আমি একটা লাইন খালি বলি যে আমার স্যার, বলুন। তরফেও কলেজের সমস্ত টিচার, সমস্ত ছাত্র ছাত্রী এবং অন্যান্য কলেজের থেকে যারা এই লেকচার শুনছে সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভেচ্ছা। এবং আরো একটা বাক্য একবার খালি বলবো যে রেডিও ফ্রিকোয়েন্সির জন্য ক্যান্সার না হতে পারে কিন্তু অন্যান্য ক্ষতি হয়। ফলে তিনি ওই প্রশ্নটা করেছিলেন তার জন্য আরো একবার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানালাম। আমি ঠিক স্যার, হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, বেরোই। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার।